হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লস্ট সিরিজের আরেকটা মাস্টারপিস পর্বের ব্রেকডাউনে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম এক রক্তক্ষয়ী অ্যাম্বুশ, যেখানে রুসো এবং কার্লকে নির্মমভাবে স্নাইপার দিয়ে খুন করা হয়েছিল। কিন্তু আজকের এই পর্ব, ও মাই গড, আজকের এই পর্ব লস্টের ইতিহাসের অন্যতম সেরা পর্ব, যেটা IMDb-তে হাইয়েস্ট রেটেড পর্বগুলির মধ্যে একটা। এই পর্বের প্রথম অংশ পুরোপুরি ফোকাস করবে মাস্টারমাইন্ড বেঞ্জামিন লিনাসের ওপর। বেন লিনাস এমন একজন চরিত্র যাকে আপনি একই সাথে ঘেন্না করবেন, আবার তার বুদ্ধির প্রশংসাও করবেন। কিন্তু এই পর্বে বেনের সাথে এমন কিছু ঘটবে যা তার পুরো জগৎটাকে তছনছ করে দেবে। আমরা দেখব এক ভয়ঙ্কর মৃত্যু, বেনের চরম প্রতিশোধ এবং ভবিষ্যৎ পৃথিবীতে চার্লস উইডমোরের সাথে বেনের সেই আইকনিক ফেস অফ বা মাইন্ড ব্লোয়িং কনফ্রন্টেশন। এবং এই পর্বের গল্পের পরবর্তী অংশ পুরোপুরি ফোকাস করবে আমাদের ম্যান অফ সায়েন্স ডাক্তার জ্যাক শেফার্ডের ওপর। ফ্ল্যাশ ফরওয়ার্ডে আমরা দেখব জ্যাকের এক পারফেক্ট জীবন কিভাবে চোখের পলকে একটা দুঃস্বপ্নে পরিণত হয়, আর অন্যদিকে দ্বীপে বর্তমান সময়ে জ্যাক মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর জঙ্গলের গভীরে ক্লিয়ারের সাথে এমন কিছু ঘটবে যা দেখার পর আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। যারা স্টোরি টেলিং এবং হিডেন ডিটেলস ভালোবাসেন তাদের জন্য আজকের এই ফুল ব্রেকডাউন একটা রোলার কোস্টার রাইড হতে চলেছে। তো বন্ধুরা, হেডফোন ঠিক করে লাগিয়ে নিন, ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন, আর চলুন শুরু করা যাক লস্টের এই অসাধারণ পর্বের এক্সপ্লেনেশন। এই পর্বটা শুরু হয় ফ্ল্যাশ ফরওয়ার্ড দিয়ে। আমরা দেখতে পাই টিউনিশিয়ার সাহারা মরুভূমির ধুধু প্রান্তর, ঠিক সেই জায়গাটা যেখানে আগের পর্বে আমরা দেখেছিলাম শার্লট একটা মেরুভল্লুকের কঙ্কাল পেয়েছিল। হঠাৎ বালির ওপর একজন মানুষ চোখ খোলে, লোকটা হাঁপাচ্ছে। ক্যামেরা যখন তার মুখের ওপর ফোকাস করে আমরা দেখি সে আর কেউ নয়, স্বয়ং বেন লিনাস। কিন্তু বন্ধুরা, এখানে একটা বিশাল বড় হিডেন ডিটেল আছে। একটু খেয়াল করলে দেখা যাবে সাহারা মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস গরমে বেনের পরনে একটা অত্যন্ত ভারী বরফের দেশে পড়ার মতো শীতের জ্যাকেট বা উইন্টার পার্কও। আর আমরা দেখতে পাই যে তার ডান হাত কেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। তার মুখ দিয়ে এমনভাবে ধোয়া বেরোচ্ছে যেন সে কোনো হিমাগার থেকে বেরিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মাথাটা একটু ঘুরলো? বেন লিনাস সাহারা মরুভূমিতে শীতের জ্যাকেট পরে এলো কোথা থেকে, আর তার হাত কাটলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে দ্বীপের সেই রহস্যময় অর্কিড স্টেশনের নিচে। বেন লিনাস আসলে স্পেস এবং টাইম ভেদ করে টেলিপোর্ট হয়ে ভবিষ্যতে এসে পৌঁছেছে। তার পরের সিনে আমরা দেখতে পাই বেন মরুভূমি থেকে উঠে একটি হোটেলে যায় এবং সেখানে তার জমানো বিভিন্ন ফেক পাসপোর্ট আর টাকা বের করে। আমরা বুঝতে পারি যে বেন লিনাস এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে এসেছিল। এর পরের সিনে আমরা ফিরে যাই দ্বীপে, বর্তমান সময়ে, আসল টাইম লাইনে। আগের পর্বে রুসো আর কার্লের মৃত্যুর পর বেন লিনাস তার ঘরের ভেতর বসে খুব শান্তভাবে পিয়ানো বাজাচ্ছে, আর ঠিক তখন বাইরের ফোনটা বেজে ওঠে। বেন বুঝতে পারে বিপদ এসে গেছে। মার্টিন কিমি এবং তার মার্সেনারি দল বেড়াকে আক্রমণ করেছে। চোখের পলকে সয়ারের বাড়ির জানলা ভেঙে একটা মিসাইল বা আরপিজি ভেতরে ঢোকে, পুরো বাড়িটা উড়ে যায়। বেড়াকে শুরু হয় এক ভয়ঙ্কর ধ্বংসলীলা। মার্সেনারিরা একে একে দ্বীপের মানুষদের খুন করতে শুরু করে। সয়ার কোনো মতে হার্লি, কেট আর অ্যারনকে নিয়ে বেনের বাড়িতে আশ্রয় নেয়। বেন তার ঘরের গোপন অস্ত্রাগার খোলে এবং লকের হাতে বন্দুক তুলে দেয়। বেন খুব শান্তভাবে বলে, ওরা আমাদের মারতে আসেনি, ওরা আমাকে ধরতে এসেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই মার্টিন কিমি বেনের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে জঙ্গল থেকে অ্যালেক্সকে টেনে হিচড়ে বের করে আনে। অ্যালেক্স হলো সেই বেনের পালিতা মেয়ে যাকে বেন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কিমি অ্যালেক্সের মাথায় বন্দুক ঠেকিয়ে বেনকে ওয়াকি টকিতে বলে, বেন, 10 সেকেন্ডের মধ্যে বাইরে বেরিয়ে এসো, নইলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। এর পরের সিনে আমরা বেনের সাইকোলজিক্যাল গেম খেলার ক্ষমতাটা বুঝতে পারি। বেন ঘরের ভেতর থেকে মাইকে বলে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না কিমি। চার্লস উইডমোর কখনোই চাইবে না যে আমি মারা যাই, আর ওই মেয়েটা আমার নিজের মেয়ে নয়। বন্ধুরা, এখানে বেন কিমির সাথে একটা সাইকোলজিক্যাল ব্লাফ বা জুয়া খেলছে। বেন এবং উইডমোরের মধ্যে একটা অলিখিত নিয়ম আছে যে তারা একে অপরের পরিবারের কাউকে মারবে না। বেন ভেবেছিল কিমি শুধু ভয় দেখাচ্ছে, সে সত্যি সত্যি অ্যালেক্সকে মারবে না। এরপরে আমরা দেখতে পাই বেন খুব জোর গলায় বলছে, আমি ওই মেয়েটাকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিলাম, ও আমার কাছে কিছুই না। বুম! এর পরের সিনে আমরা দেখতে পাই কিমি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে অ্যালেক্সের মাথায় গুলি করে দেয়।
অ্যালেক্সের নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই বেন লিনাসের মুখের ওই এক্সপ্রেশনটা। সে ভাবতেই পারছে না এটা কি হলো। তার নিজের অহংকার, তার ওভার কনফিডেন্সের জন্য তার মেয়ে তার চোখের সামনে মারা গেল। মাইকেল এমারসন এই একটা দৃশ্যে যে অভিনয় করেছেন তার জন্য তাকে শত শত অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চলুন এবার গল্পে ফেরা যাক। বেন থরথর করে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, ও রুলস বদলে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে অ্যালেক্সের মৃত্যুর পর বেনের ভেতরের মানুষটা পুরোপুরি মারা যায়। তার জায়গায় জন্ম নেয় এক ভয়ঙ্কর দানব। বেন কাউকে কিচ্ছু না বলে তার ঘরের বুকশেলফের পেছনে একটা গোপন চেম্বারে ঢুকে যায়। সেখানে পাথরের গায়ে হাইরোগ্লিফিক্সে কিছু একটা লেখা আছে। বেন একটি প্রাচীন ধুলোয় মাখা পাথরের দরজা ঘোরাতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, বেন লিনাস স্মোক মনস্টারকে ডেকে পাঠাচ্ছে। কয়েক মিনিট পর বাইরে জঙ্গল থেকে সেই ভয়ঙ্কর যান্ত্রিক শব্দ ভেসে আসে। কালো ধোয়ার বিশাল কুণ্ডলী ধেয়ে আসে মার্সিনারিদের দিকে। স্মোক মনস্টার কিমির লোকেদের আছড়ে ছিঁড়ে ফালা করে দেয়। বেন লক এবং অন্যদের নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। যাওয়ার আগে সে শেষবারের মতো অ্যালেক্সের মৃতদেহের পাশে বসে। সে অ্যালেক্সের চুলগুলো ঠিক করে দেয়, তাকে চুমু খায় আর চিরকালের মতো বিদায় জানায়। এর পরের সিনে আমরা আবার ফ্ল্যাশ ফরওয়ার্ডে চলে যাই। আমরা দেখি সাইয়েদ জারা ইরাকে তার স্ত্রী নাদিয়ার শেষকৃত্যে দাঁড়িয়ে কাঁদছে। নাদিয়াকে কেউ খুন করেছে। হঠাৎ সেখানে বেন লিনাসের আগমন ঘটে। বেন এখন পুরো পৃথিবী চষে বেড়াচ্ছে। বেন সাইদকে একটা ছবি দেখায়। সে বলে, সাইদ, চার্লস উইডমোরের লোকেরা তোমার স্ত্রীকে খুন করেছে। বেন এখানে খুব মাস্টার মাইন্ডের মতো সাইদের ইমোশন নিয়ে খেলে। বেন জানে সাইদ কতটা ভয়ঙ্কর খুনি হতে পারে। বেন এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে সাইদ বিশ্বাস করে যে উইডমোরই নাদিয়াকে মেরেছে। সাইদ রাগে অন্ধ হয়ে বেনকে বলে, আমাকে শুধু নামগুলো দাও বেন, আমি উইডমোরের একটা লোককেও বাঁচতে দেব না। আর এভাবেই বন্ধুরা বেন লিনাস সাইদ জারাকে নিজের পার্সোনাল হিটম্যান বা গুপ্ত ঘাতক হিসেবে রিক্রুট করে। আপনারা কি বুঝতে পারছেন বেনের ব্রেন কিভাবে কাজ করে? মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে সাইদের মতো একটা অস্ত্র তৈরি করে ফেলল। আর ঠিক এর পরেই চলে যাই আমরা পরের দৃশ্যে, যা টেলিভিশন ইতিহাসের অন্যতম সেরা ডায়লগ ডেলিভারির দৃশ্য। লন্ডনের রাত, চার্লস উইডমোর তার বিলাসবহুল বেডরুমে ঘুমোচ্ছে। হঠাৎ তার মনে হয় ঘরের ভেতর কেউ আছে। সে লাইট জ্বালাতেই দেখে বিছানার পাশে একটা চেয়ারে খুব শান্তভাবে বসে আছে বেন লিনাস। চার্লস উইডমোর একটুও ঘাবড়ায় না এবং বলে ওঠে, তুমি আমাকে মারতে এসেছো বেঞ্জামিন? বেন খুব ঠান্ডা গলায় উত্তর দেয়, আমরা দুজনেই জানি আমি তোমাকে খুন করতে পারবো না চার্লস। উইডমোর বলে ওঠে, তাহলে তুমি এখানে কি করছো? তুমি কি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে মারতে পারি? বেন তার উত্তরে বলে, তুমি আমার মেয়েকে খুন করেছো চার্লস, তুমি আমাদের পুরনো নিয়ম ভেঙেছো। চার্লস উইডমোর হাসে, তোমার মেয়ে? ও তো তোমার নিজের মেয়ে ছিল না বেন। তুমি আমার দ্বীপটা আমার থেকে কেড়ে নিয়েছিলে, ওই দ্বীপটা আমার। তারপরে আমরা দেখতে পাই বেন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি তখন বরফের মতো ঠান্ডা। সে চার্লস উইডমোরের দিকে ঝুঁকে পড়ে এবং তারপর এমন একটা কথা বলে যা শুনে চার্লস উইডমোরের হাসি মিলিয়ে যায়। বেন ফিসফিস করে বলে, আমি তোমার মেয়ে পেনিকে খুন করব চার্লস। আমি চাই তুমিও সেই একই কষ্ট পাও যে কষ্টটা আমি পেয়েছি। চার্লস উইডমোর বলে, তুমি ওকে খুঁজে পাবে না। বেন হাসে, যেভাবে তুমি আমাকে খুঁজে পেয়েছিলে আমিও ঠিক পেনিকে খুঁজে বার করব। বন্ধুরা, এভাবেই এই সিনটা শেষ হলো। অসাধারণ কিছু ডায়লগ ডেলিভারির মাধ্যমে আমরা বেন লিনাস এবং চার্লস উইডমোরের মানসিক যুদ্ধ সম্পর্কে জানতে পারলাম। এবার বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনি কার দিকে, বেন লিনাস নাকি চার্লস উইডমোর? অবশ্যই আপনাদের উত্তরগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক। এর পরের সিন শুরু হয় একটা সুন্দর ফ্ল্যাশ ফরওয়ার্ড দিয়ে। আমরা দেখি ভবিষ্যৎ পৃথিবীতে জ্যাক এবং কেট একসাথে একটি বাড়িতে থাকছে। তারা অ্যারনকে নিয়ে একটা সুখী পরিবারের মতো সময় কাটাচ্ছে। জ্যাক এমনকি কেটকে বিয়ের প্রস্তাবও দেয় আর কেট তাতে রাজি হয়ে যায়। সবকিছু এত পারফেক্ট মনে হচ্ছে যে বিশ্বাসী হতে চাইছে না, কিন্তু লস্টের দুনিয়ায় পারফেক্ট বলে কিচ্ছু হয় না। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক তার হাসপাতালে ডিউটি করছে।
হঠাৎ সে করিডোরের শেষ প্রান্তে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা কে জানেন? লোকটা হলো ক্রিশ্চিয়ান শেপার্ড। হ্যাঁ, জ্যাকের বাবা, যে কিনা ওশানিক 815 ক্র্যাশ করার আগেই মারা গিয়েছিল। জ্যাক ভাবলো এটা তার চোখের ভুল, কিন্তু এরপর জ্যাক যখন হাসপাতালে একটি রুমে যায়, সে দেখে তার বাবা সোফায় বসে আছে। আমরা দেখি জ্যাক ভয়ে চমকে ওঠে। সে তার সাইকিয়াট্রিস্ট সহকর্মীকে দিয়ে ওষুধের প্রেসক্রিপশন লেখাতে শুরু করে। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় জ্যাকের সেই সাইকোলজিক্যাল পতন। যে জ্যাক সবসময় বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাস করত, আজ সে নিজের মৃত বাবাকে দেখে পাগল হয়ে যাচ্ছে। এই হ্যালুসিনেশন থেকে বাঁচার জন্যই জ্যাক ড্রাগস এবং অ্যালকোহলের নেশায় ডুবে যেতে শুরু করে, যা আমরা আগের সিজনগুলোর ফ্ল্যাশ ফরওয়ার্ডেও দেখেছিলাম। এর পরের সিনে আমরা ফিরে যাই দ্বীপে, আসল টাইম লাইনে। সমুদ্র সৈকতে জ্যাকের পেটে মারাত্মক ব্যথা শুরু হয়েছে। সে কিছুতেই কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু জুলিয়েট ঠিকই ধরে ফেলে। জুলিয়েট জ্যাককে পরীক্ষা করে এবং একটা ভয়ঙ্কর সত্যি জানায়। জ্যাকের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আর এটা এমন স্টেজে আছে যে যে কোনো সময় ফেটে যেতে পারে, আর ফেটে গেলে জ্যাকের মৃত্যু নিশ্চিত। ভাবুন তো বন্ধুরা, দ্বীপে কোনো মডার্ন হাসপাতাল নেই, কোনো অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার ওষুধ নেই, আর জ্যাক নিজেই এখানকার একমাত্র সার্জন। জুলিয়েট সিদ্ধান্ত নেয় যে নিজেই জ্যাকের অপারেশন করবে, কিন্তু জ্যাকের জেদ দেখুন। সে জুলিয়েটকে বলে, তুমি আমাকে পুরোপুরি অজ্ঞান করতে পারবে না, আমি লোকাল অ্যানেস্থেশিয়া নেব, যাতে আমি জেগে থেকে দেখতে পারি তুমি ঠিকভাবে অপারেশন করছো কিনা। বন্ধুরা, আপনারা কি জ্যাকের এই কন্ট্রোল ফ্রিক নেচারটা খেয়াল করেছেন? সে এমনকি নিজের অপারেশনটার সময়ও লিড নিতে চায়, কিন্তু এই জেদটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অপারেশন চলাকালীন জ্যাক যন্ত্রণায় ছটপট করতে শুরু করে, তখন জুলিয়েট বাধ্য হয়ে তাকে পুরোপুরি অজ্ঞান করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পারি জঙ্গলের ভেতর দিয়ে সয়ার, মাইলস, ক্লেয়ার আর ছোট্ট অ্যারন সমুদ্র সৈকতের দিকে ফিরে আসছে। আপনারা এর আগেই শুনেছেন যে বেনের ব্যারাকে কিমি আক্রমণ করেছিল, সেখান থেকেই এরা পালাচ্ছে। হঠাৎ হাঁটতে হাঁটতে মাইলস থমকে দাঁড়ায়। সে কিছু একটা সেন্স করতে পারে। আপনারা তো জানেন মাইলসের সেই সুপার পাওয়ারের কথা। সে মৃত মানুষের শেষ কথা শুনতে পায়। এরপরে আমরা দেখতে পাই মাইলস পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করে। সয়ার রেগে গিয়ে বলে, কি করছো কি তুমি? মাইলস মাটির নিচ থেকে যা বের করে তা দেখে ক্লেয়ার চিৎকার করে ওঠে। সেখানে কবর দেওয়া আছে ড্যানিয়েল রুসো এবং কার্লের মৃতদেহ। হ্যাঁ বন্ধুরা, আগের পর্বে স্নাইপারের গুলিতে যারা মারা গিয়েছিল, কিমির লোকেরা তাদের এখানে মাটিতে পুঁতে দিয়েছিল। মাইলস তাদের মৃতদেহ থেকে বুঝতে পারে যে কিমি এই পথ দিয়েই গেছে। দ্বীপের এই ডার্ক আর ভৌতিক পরিবেশটা এই দৃশ্যে জাস্ট অসাধারণভাবে ফুটে উঠেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই আবার ফ্ল্যাশ ফরওয়ার্ড। জ্যাক এখন ড্রাগসের নেশায় পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। তার মনের ভেতর একটা প্যারানয়া বা সন্দেহ কাজ করছে। সে খেয়াল করে কেট তাকে লুকিয়ে কার যেন কাজ করে দিচ্ছে। একদিন কেট যখন স্নান করছে, জ্যাক লুকিয়ে কেটের ফোন চেক করে। সে দেখে কেটের কাছে একটা মেসেজ এসেছে। জ্যাক বুঝতে পারে কেট এমন কিছু একটা করছে যা সে জ্যাককে জানাতে চাইছে না। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক রেগে গিয়ে কেটকে জেরা করতে শুরু করে। কেট প্রথমে বলতে চায় না, কিন্তু পরে সে সত্যিটা বলে দেয়। কেট বলে, আমি সয়ারের একটা প্রতিশ্রুতি রাখছিলাম, কারণ ও আমাদের বাঁচানোর জন্য ওই দ্বীপে থেকে গিয়েছিল। জ্যাকের ইগোতে বিশাল বড় আঘাত লাগে। জ্যাক রাগে চিৎকার করে ওঠে। সয়ার নিজে থাকেনি, ও থাকতে বাধ্য হয়েছিল। জ্যাকের এই সন্দেহ আর নেশার কারণেই কেটের সাথে তার সম্পর্ক চিরকালের জন্য ভেঙে যায়। জ্যাক বুঝতে পারে সে দ্বীপ থেকে ফিরেছে ঠিকই, কিন্তু সে আসলে ওই দ্বীপেই রয়ে গেছে। এরপরে আমরা চলে আসি ক্লাইম্যাক্সে। এই সিনে আমরা দেখতে পাই জঙ্গলে রাত হয়েছে। সয়ার, মাইলস, ক্লেয়ার সবাই আগুন জ্বালিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ ক্লেয়ারের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশে অ্যারন ঘুমোচ্ছে, কিন্তু একটু দূরে অন্ধকারের ভেতর কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপরে আমরা দেখতে পাই ক্লেয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে দেখে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তার বাবা। হ্যাঁ, ক্রিশ্চিয়ান শেপার্ড। ক্লেয়ার অবাক হয়ে বলে, বাবা? ক্রিশ্চিয়ান কোনো কথা বলে না। সে শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে ক্লেয়ারকে তার সাথে জঙ্গলের গভীরে আসার জন্য ইশারা করে। ক্লেয়ার যেন হিপনোটাইজ হয়ে গেছে। সে নিজের কোলের বাচ্চা অ্যারনকে গাছের নিচে ফেলে রেখে একা একা তার মৃত বাবার পিছু পিছু সেই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের ভেতর হারিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন সকালে সয়ার ঘুম থেকে উঠে দেখে ক্লেয়ার নেই। অ্যারন গাছের নিচে একা পড়ে কাঁদছে। সয়ার পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করে, কিন্তু ক্লেয়ারকে কোথাও পাওয়া যায় না। বন্ধুরা, এখানেই শেষ হয় এই পর্বটা। ক্লেয়ার কোথায় গেল
তার বাবা তো মৃত, তাহলে এই লোকটা কে ছিল? চলুন এবার এই এপিসোডের সমস্ত মিস্ট্রিগুলোর আমরা পোস্টমর্টেম করি এবং সমস্ত সম্ভাব্য থিওরিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে থিওরি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো চার্লস উইডমোর এবং বেন লিনাসের মধ্যে যে মানসিক যুদ্ধ চলছে, সেই যুদ্ধের নিয়মগুলো কি। বেন এবং উইডমোরের মধ্যে এই যে রুলসের কথা বারবার বলা হলো, এগুলো কি? লস্টের মিথোলজিতে যারা দ্বীপের লিডার হয়, যেমন জেকবের প্রতিনিধি, তারা একে অপরকে সরাসরি খুন করতে পারে না। এটা একটা মহাজাগতিক নিয়ম, অনেকটা দাবার বোর্ডের নিয়মের মতো। কিন্তু কিমি যখন অ্যালেক্সকে মারল তখন সেই নিয়মটা ভেঙে গেল। তাই বেন এখন প্রতিশোধ নিতে উইডমোরের মেয়ে পেনিকে মারতে চায়। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো টাইম ডাইলেশন এবং ডাক্তারের ওই মৃতদেহ। এই পর্বে আমরা যে মৃতদেহ পাই সে মৃতদেহ হলো মালবাহী জাহাজের ডাক্তার রের। তার গলা কাটা ছিল, কিন্তু ড্যানিয়েল ফ্যারাডে যখন স্যাটেলাইট ফোনে জাহাজে কল করে তখন জাহাজের লোকরা বলে যে ডাক্তার তো ঠিকই আছে, সে জাহাজে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এটাই হলো দ্বীপের টাইম ডাইলেশন। ডাক্তার রে ভবিষ্যতে জাহাজে মারা যাবে, কিন্তু তার মৃতদেহটা স্রোতে ভেসে সময়ের আগে দ্বীপে পৌঁছে গেছে। এই কনসেপ্টটা লস্ট সিরিজকে একটা নতুন মাত্রায় নিয়ে চলে গেছে। এর পরের থিওরি বেন লিনাস এবং স্মোক মনস্টারের মধ্যে সম্পর্ক। বেন কিভাবে স্মোক মনস্টারকে ডাকলো? গোপন চেম্বারের ওই দরজাটা আসলে কি? এটা প্রমাণ করে যে বেন লিনাস দ্বীপের প্রাচীন জাদুকরী সিক্রেটগুলো জানে। সে মনস্টারকে কন্ট্রোল করতে পারে না ঠিকই, কিন্তু সে মনস্টারকে সামন বা ডাকার মন্ত্র জানে। মনস্টার আসলে দ্বীপের একটা ডিফেন্স মেকানিজম, যা বেনের ডাকে সাড়া দিয়ে মার্সেনারিদের ধ্বংস করলো। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ক্রিশ্চিয়ান শেপার্ডের আইডেন্টিটি। এই ক্রিশ্চিয়ান শেপার্ড আসলে কে? ভবিষ্যতে জ্যাক তার বাবাকে দেখছে, আবার দ্বীপে ক্লেয়ারও তার বাবাকে দেখছে। মনে করিয়ে দিই, জ্যাক আর ক্লেয়ার কিন্তু সৎ ভাই বোন। তাহলে এই ক্রিশ্চিয়ান কে? বন্ধুরা, দ্বীপে যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা ক্রিশ্চিয়ানের ভূত নয়, সেটা হলো স্বয়ং স্মোক মনস্টার। স্মোক মনস্টার যে কোনো মৃত মানুষের রূপ ধারণ করতে পারে, আর যেহেতু ক্রিশ্চিয়ানের বডিটা ফ্লাইট 815-এ করে দ্বীপে এসেছিল, মনস্টার সেই রূপটা নিয়েছে। মনস্টার ক্লেয়ারকে ম্যানিপুলেট করে নিজের দলে টানার জন্য তাকে জঙ্গলে নিয়ে গেছে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জ্যাকের হ্যালুসিনেশন। তাহলে জ্যাক ভবিষ্যতে লস অ্যাঞ্জেলেসে ক্রিশ্চিয়ানকে দেখলো কিভাবে? স্মোক মনস্টার তো দ্বীপের বাইরে যেতে পারে না। এর উত্তর লুকিয়ে আছে জ্যাকের মানসিক অবস্থার মধ্যে। জ্যাকের দর্শনগুলো হলো পুরোপুরি তার ব্রেনের হ্যালুসিনেশন। ও ভাবছে যে দ্বীপ যেন ওকে ডাকছে। জ্যাক নিজের অপরাধ বোধ এবং কেটকে হারানোর ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে, আর তার অবচেতন মন তার বাবার রূপ ধরে তাকে দ্বীপে ফিরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সয়ারের প্রমিস। কেট কার কাজ করছিল? কেট আসলে সয়ারের মেয়ে ক্লেমেন্টাইনের সাথে দেখা করতে গিয়েছিল। সয়ার দ্বীপ থেকে বেরোতে পারেনি, তাই সে কেটকে কথা দিয়েছিল যে কেট যেন তার মেয়ের খেয়াল রাখে। এই ইস্টার এগটা প্রমাণ করে যে সয়ার কতটা বদলে গেছে এবং সে তার দায়িত্ব নিতে শিখেছে। তো বন্ধুরা, এই পর্ব আমাদের দেখালো যে আপনি ফিজিক্যালি দ্বীপ থেকে বের হতে পারলেও মেন্টালি আপনি কোনোদিন ওই দ্বীপ থেকে বের হতে পারবেন না। আজকের এই ফুল ব্রেকডাউন এবং এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির স্টোরি টেলিং নিয়ে আসার। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন ক্লেয়ার আর কোনোদিন ফিরে আসবে, নাকি স্মোক মনস্টার তাকে চিরকালের জন্য আটকে রাখবে? কমেন্ট বক্সে আপনাদের মতামতটা এক্ষুনি লিখে ফেলুন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, উই হ্যাভ টু গো ব্যাক। গুড বাই।